নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। মাল ব্লকের চেল নদীর আপার স্ট্রিম এলাকায় অবৈধ নদী খননের বিরুদ্ধে গ্রামবাসীদের বিক্ষোভ। অবশেষে রাস্তায় নামলেন গ্রামবাসীরা। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান 10টি পরিবারের। ধূপগুড়িতে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। জলপাইগুড়িতে ফের শীতকালীন সবজির দাম আগুন। টমেটো থেকে মটরশুঁটির দাম আকাশ ছোঁয়া। শীতের আমেজে উত্তরের জেলাগুলিতে পারদ নেমে এসেছে 9 ডিগ্রির ঘরে। ঠান্ডা বাড়লেও নিত্যপণ্যের বাজারে স্বস্তি পুরোপুরি মিলছে না সাধারণ মানুষের। টমেটো মটরশুঁটি কিনতেই এখনো ঘাম ঝরছে বাঙালির। জলপাইগুড়ি ও ধূপগুড়ি সুপারমার্কেট থেকে শুরু করে জলপাইগুড়ি দিনবাজারের পাইকারি বাজার ঘুরে দেখা গেছে বাজার মোটের উপর স্বাভাবিক থাকলেও কিছু সবজির দাম এখনো ঊর্ধ্বমুখী। বর্তমানে লঙ্কার যোগান অনেকটাই নির্ভর করছে অসমের উপর, যার প্রভাব পড়েছে দামে। পাইকারি বাজারে বাঁধাকপি বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকা কেজি দরে, আর ফুলকপি 25 থেকে 30 টাকা কেজি। শসা ও টমেটোর দাম 40 থেকে শুরু করে কোথাও 100 টাকা পর্যন্ত পৌঁছচ্ছে। তবে আলু ও পেঁয়াজের দামে কিছুটা স্বস্তি মিলেছে। মটরশুঁটির ভালো মানের দাম কেজি প্রতি প্রায় 100 টাকা, মাঝারি মানের 60 থেকে 70 টাকার মধ্যে। ফলে শীতের বাজারে ব্যাগ হাতে এখনো চিন্তায় ক্রেতারা। মটরশুটির দাম তো অনেকটাই বেশি, অনেক বেশি। টমেটো মটরশুটির দাম অনেক বেশি। সব তরকারির দামই বেশি যাচ্ছে। ওই সময় অনেক তরকারি সস্তা হয়, কিন্তু আর হচ্ছে না। মূলার দাম 10 টাকা করে 30 টাকা কেজি। মটরশুটি আকাশ ছোঁয়া দাম, টমেটোরও আকাশ ছোঁয়া দাম। কি মনে হয় এটা কি এই সময় কমা উচিত ছিল? এই সময় তো কমা উচিতই ছিল। এই সময় তো আমরা আরও কম খেয়েছি। 100 টাকার বাজার করলে ব্যাগ ভর্তি হয়ে যেত, নেওয়া যেত না। এখন কি আবার দামটা বেড়েছে? অনেক বেড়েছে দাম, অনেক। এবার তো সবজির দাম শীতকালে মানে খুবই উচ্চ ইসেতে চলছে। তার মধ্যে মটরশুটি আর টমেটো? হ্যাঁ, মটরশুঁটি টমেটোর দাম সব থেকে বেশি। এই সময় এরকম দাম থাকে না। বেগুন ফুলকপির দামও তো বেশি। পরিমাণ কি কমিয়ে দিয়েছেন এই সমস্ত জিনিস নিয়ে? হ্যাঁ আশা কি করছিলেন শীতকালে? হ্যাঁ, আশা করছি যে একটু দাম কমবে, যাতে আমরা সাধারণ মানুষ বেঁচে পড়তে থাকতে পারি। এই টমেটো কত করে কিনছেন? টমেটো তো সেদিন 80 টাকা কেজি। যেটা অন্যবার হওয়া উচিত এই সময় 50-60। এবার বেশি রয়েছে, দামটা একটু বেশি রয়েছে। একটু বেশি হয়েছে, আমদানি কম তো, আমদানি কমের জন্য একটু বেশি আছে। 50-60 বিক্রি হচ্ছে এখন। কত করে বিক্রি হচ্ছে? 50-60। 50। হ্যাঁ, আর টমেটো ভালোটা 80 টাকা, এমনি 50-60 হলো নর্মালটা। কোথা থেকে আসছে মূলত এই টমেটো? এটা হলো ধূপগুড়ি, ফালাকাটা। লোকাল কি আসা না, লোকালি এখন বাইরে হচ্ছে, এখন তো বাইরে ঢুকতেছে না। কবে আশা করছেন কম হবে? কম হবে, এর মধ্যেই হয়ে যাবে। আমরা লোকাল আমদানি হচ্ছে তো। জলপাইগুড়িতে ভোট প্রচার শুরু ভারতীয় জনতা পার্টির। বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু জলপাইগুড়িতে। শুরু হলো দেওয়াল লিখন মাধ্যমে। জলপাইগুড়ির 4 নম্বর ওয়ার্ডে শুরু হলো এই প্রচার। এক কথায় তৃণমূলকে পিছিয়ে রাখতে সমস্ত জেলার যেসব ফাঁকা দেওয়াল রয়েছে সেসব দেওয়ালকে তারা দখল করছে। কারণ মানুষের মন জয় করতে হলে মানুষের মনের মধ্যেই পৌঁছতে হবে, এটাই তাদের বক্তব্য। তাই আগে ভাগেই তারা দেওয়াল লিখন শুরু করলো। এরপর জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় বিজেপির কর্মীদের এই লিখন ছড়িয়ে দেবে, এমনটাই তারা বলেছেন। বাঁচতে চাই, বিজলি চাই। বিধানসভা ভোট তো সামনে বিধানসভা 2026 বিধানসভা ভোট উপলক্ষে আমাদের প্রচার শুরু হয়ে গেছে। ভোটের দাওয়া বাজিয়ে দিলাম এই দেওয়াল লিখনের মাধ্যমে। ঠিক আছে, আগামী নির্বাচনে 2026 নির্বাচনে আমাদের জলপাইগুড়ি সাংগঠনিক 8টা বিধানসভা আছে, 8 হয়ে যায়, তৃণমূল শূন্য হবে। তাই কি রংতুলির মধ্যে আমাদের শুরু হয়ে গেছে, সারা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট শুরু হয়ে গেছে আমাদের। বাঁচতে চাই, তাই বিজলি চাই। গেরুয়া রং করা শুরু? হ্যাঁ, শুরু হয়ে গেছে রং করা। কি নাম আর আপনার পরিচয়টা? আমার অনন্ত দেব অধিকারী, ভারতীয় জনতা পার্টির ভাইস প্রেসিডেন্ট। আগে ভাগেই দেওয়াল বুকিং করছেন আপনারা? হ্যাঁ, আমাদের আগেই রেডি করা আছে। রাজ্য সরকারের বিভিন্ন জনহিতকারী প্রচারে জেলা পরিষদের সভাধিপতি।
গ্রামে গ্রামে উন্নয়নের পাঁচালী শোনাচ্ছেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন। মহিলাদের নিয়ে গোল করে বসে শঙ্খ ও উলুধ্বনি দিয়ে পাঁচালী পড়ে শোনাচ্ছেন তিনি। প্রবল ঠান্ডা উপেক্ষা করে মাঠে জমায়েত হয়ে পাঁচালীতে সুর মেলাচ্ছেন গ্রামের মহিলারা। জলপাইগুড়ি সদর ব্লকের রাখালদেবী এলাকায় রীতিমতো তুলসী মঞ্চ বানিয়ে চারপাশে গোল হয়ে বসে উন্নয়নের পাঁচালী শুনলেন এলাকার মহিলারা। নিশ্চিত বাসস্থান পাশে সরকার, বাংলার বাড়ি দিয়ে মিটছে দরকার, চাষাবাদের শ্রমিককে দেয় আশ্রয়, পথশ্রীর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান 10টি পরিবারের। ধূপগুড়িতে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠিত হয় এই যোগদান পর্ব। বিজেপি দলীয় সূত্রে খবর, গতকাল সন্ধ্যায় ওই এলাকার মোট 10টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। বিধানসভা নির্বাচনের মুখে এই যোগদানকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করেছে রাজনৈতিক মহল। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাজ্যে দীর্ঘদিনের শাসনের ফলে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষুব্ধ। দুর্নীতি, স্বজন পোষণ ও প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলে ধীরে ধীরে তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বহু মানুষ। সেই কারণেই একের পর এক পরিবার বিজেপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগ দিচ্ছেন বলে দাবি নেতৃত্বের। বিজেপি নেতাদের বক্তব্য, আসন্ন বিধানসভা নির্বাচনে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপি বিপুল ভোটে জয়ী হবে। রাজ্যে পরিবর্তনের হাওয়া বইছে এবং সাধারণ মানুষ বিজেপির দিকেই ঝুঁকছেন। এই যোগদান তারই প্রমাণ বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা। অন্যদিকে এই যোগদান প্রসঙ্গে আজ জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মহুয়া গোপের প্রতিক্রিয়া জানতে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন না তোলায় তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। আজকে ভারতীয় জনতা পার্টির ঝাড়ালতা 2 নং গ্রাম পঞ্চায়েতের 1581 নং বুথে তৃণমূল কংগ্রেস থেকে 10টি পরিবারের প্রায় 50 জনেরও বেশি মানুষ তৃণমূল কংগ্রেসের দুর্নীতি এবং তৃণমূল কংগ্রেসের যে অপশাসন এর বিরুদ্ধে আজকে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। এবং আপনারা জানেন, পশ্চিম বাংলার মাটি থেকে তৃণমূলের বিদায় আসন্ন এবং তাই ধূপগুড়ির পশ্চিম মণ্ডল তথা ধূপগুড়ি বিধানসভাতে কাতারে কাতারে তৃণমূল এবং অন্যান্য দল থেকে আজকে তারা ভারতীয় জনতা পার্টিতে সামিল হচ্ছেন এবং আগামী দিনে তারা পশ্চিম বাংলাতে ভারতীয় জনতা পার্টির সরকার দেখতে চান। নাম পরিচয়? আমার নাম পলাশ বসাক, ভারতীয় জনতা পার্টির ধূপগুড়ি পশ্চিম মণ্ডল কমিটির সভাপতি। দলে আমরা যোগদান এই কারণে করলাম যে দুর্নীতি, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দুর্নীতি যেভাবে দেখছি আমরা দিনের দিন বেড়ে যাচ্ছে চতুর্দিকে, এবং এই যে কুকর্ম কার্য, হিন্দু হত্যা এবং এই স্বাস্থ্য নিরোধা, সমস্ত কিছুর জন্য আমরা এই ধিক্কার জানাই যে আগামী এই 2026 সাল থেকে আমরা এই বিজেপি দল থেকে আমরা বিপুলভাবে ভোটের আশা করে আমরা আসছি যে এই হিন্দুত্ব রক্ষার জন্যে, দেশের উন্নয়নের ক্ষেত্রের জন্য আমরা তার জন্য বিজেপিতে আমরা যোগদান করি। শিলিগুড়ির শক্তিগড় এলাকায় শিশু চিকিৎসায় অর্থ সংগ্রহ করার জন্য এক সংস্থার বিরুদ্ধে ভুয়ো অভিযোগ ওঠে। পরে সংস্থা পূর্ণাঙ্গ নথি দেখিয়ে তাদের সংস্থার বৈধতা প্রমাণ করে। গত 28 ডিসেম্বর 2025 তারিখে ভুয়ো সংস্থার নাম করে শিশুর চিকিৎসার তহবিলের জন্য টাকা তোলার অভিযোগ ওঠে জনৈক এক ব্যক্তির বিরুদ্ধে শিলিগুড়ির শক্তিগড় এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই জনৈক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। খবরটি বিভিন্ন সংবাদ মাধ্যমে সম্প্রচার করা হয়। পরে ওই জনৈক ব্যক্তি সেই সংস্থার সমস্ত প্রমাণপত্র পুলিশের সামনে তুলে ধরলে পুলিশ তাকে ছেড়ে দেয়। পরে ওই সংস্থার সদস্যরা গত 4 জানুয়ারি শিলিগুড়ির শক্তিগড়ে এসে পৌঁছায় এবং তাদের সংস্থার প্রমাণপত্র স্থানীয় বাসিন্দাদের সামনে তুলে ধরতে চাইলে যারা অভিযোগ করেছিল তাদের কাউকেই পাওয়া যায়নি।
সংস্থার সদস্যরা সমস্ত নথিপত্র দেখিয়ে প্রমাণ করে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সমস্তই ভিত্তিহীন এবং তাদের সংস্থা বৈধ। শুনে নিন কি বলছেন সংস্থার সদস্যরা। নমস্কার, আমার নাম ফাল্গুনী কর্মকার। আমি একটা স্বেচ্ছাসেবামূলক সংস্থা থেকে আসছি। আমাদের সংস্থা হচ্ছে বেলঘরিয়া লাইফলাইন ওয়েলফেয়ার সোসাইটি। যাই হোক, গত 27শে ডিসেম্বর এই জায়গাটার নাম কি? শক্তিগড় মানে শিলিগুড়ি শক্তিগড়। এইখানে আমাদের একজন মেম্বার, আপনার নাম কি? আমার নাম সুজয় দত্ত। হ্যাঁ, সুজয় দত্ত। উনি এসেছিলেন হচ্ছে আমাদের বাচ্চাদের জন্য। আমরা বিভিন্ন স্পটে যাই কালেকশনের জন্য। যাই হোক, তো এনাকে একটা দোকান থেকে মানে একজন বলছে আর কি যে তুমি যে একটা সমাজ সেবামূলক প্রতিষ্ঠান থেকে এসছো তার কী প্রমাণ। যাই হোক, তো কথায় কথায় হঠাৎ করে লোকজন জড়ো হয়ে যায়। এরা প্রমাণ দেখানোর আগে দেখতে চাইছি না। সেক্রেটারিকে ও ফোন করেছে, তাকে বলা হচ্ছে তুই তামারি করে পুলিশে দেবো, তুই তামারি শুরু করে বলেছে তুই ডকুমেন্টস পাঠা। তো যথারীতি প্রমাণ দেখানোর আগেই সহযোগিতা করতো, আমরা নিশ্চয়ই ওনার ফোন নাম্বারে ডকুমেন্টস পাঠিয়ে না, ওরা কিন্তু মানে আমাদের ডকুমেন্টস পাঠিয়ে দিতাম। কিন্তু যখন আমাদের সেক্রেটারিকে তুই তামারি বলে গালাগালি করেছে, উল্টাপাল্টা কথা বলেছে, ওনাকে পাঠায়নি। আপনাকে কি মারা হয়েছিল? হ্যাঁ, এবার আমাদের ওনাকে ধরে আটক করা হয়েছে এবং এখানকার সব জড়ো হয়ে গিয়ে ওনাকে মারধর করা হয়েছে। ওনার ব্যাগের থেকে যেটুকু কালেকশন করেছে কেড়ে নেওয়া হয়েছে এবং উনি বলছে যে আমরা বেলঘরিয়া লাইফলাইন ওয়েলফেয়ার সোসাইটি থেকে এসেছি। ওনারা কিছুতেই শুনতে চাইছে না, আমাদের ফ্রড বলছে। তাছাড়া ওনার পার্সোনাল টাকা করিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, কেউ ফ্রড হোক বা রিয়েল হোক, কারোর তো রুলস নেই যে একজন মানুষের ব্যাগ থেকে টাকা নিয়ে নেওয়া, তার সাথে ধাক্কাধাক্কি করা, চড় মারা, তাকে তো প্রমাণ নেই। কিন্তু সে যথারীতি প্রমাণ দেওয়ার আগেই তার প্রমাণপত্র না দেখেই তাকে ধাক্কাধাক্কি করে একদল মানুষ ঘিরে ঘাড়ে নিয়ে, হ্যাঁ, একটা মানুষকে যদি 10 জন মিলে ঘিরে গালে চড় মারা হয়, মারধর করে, তখন একটা আপনাকে গালে চড় মারা হয়েছিল? হ্যাঁ, মারা হয়েছিল এবং এখানে পুরো দাগ হয়ে গেছে। তার প্রতিবাদ করতে আজকে কত তারিখ? আজকে হচ্ছে 4 তারিখ, 4 জানুয়ারি আমরা আমাদের সংস্থা থেকে সবাই মিলে এসেছি তারই প্রতিবাদ জানানোর জন্য। আর আরেকটা কথা আমি বলে রাখি, এখানে সেইটা প্রমাণ করার জন্য আমরা এখানে এসেছি। কিন্তু যে আমাদের বলেছে ফ্রড, সে কিন্তু আসছে না। সে কিন্তু তাকে ডাকা হচ্ছে, সে কিন্তু সামনে আসছে না, যে তাকেও প্রমাণ করতে হবে যে আমরা ফ্রড। আর আমরা এখানে প্রমাণ করবো যে আমরা ফ্রড নই। তার জন্য কলকাতা থেকে আমরা শিলিগুড়িতে এসেছি। ওনাকেও আসতে হবে, কিন্তু উনি আসছে না। উনি কি ভয় পেয়ে গেছে? উনি কি ভয় পেয়ে গেল? উনি আসছে না, ভয় পেয়ে গেছে। উনি কি ভয় পেয়ে গেল? উনি যদি ফ্রড বলতে পারে, আমরা তো প্রমাণ দেওয়ার জন্য সমস্ত কিছু না। উনি আবার সেটা বলে ওনার কাছে বাচ্চার বাবা, বাচ্চার জেঠু, গার্জিয়ানকে নিয়েও চলে এসেছে। হ্যাঁ, আমার কাছে আর বাচ্চার বাবা, এই যে বাচ্চার বাবা, এই যে তার হসপিটালের সমস্ত ডকুমেন্টস, ফাইল সমস্ত নিয়ে, ওনারা তো দেখতে যে আমরা সমস্ত নিয়ে চলে এসেছি, সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। কিন্তু যে লোক আমাদের ফ্রড বলেছে, সে কিন্তু ভয়ে লুকিয়ে রয়েছে, সে কিন্তু সামনে আসছে না। পদ্মশ্রী করিমুল হককে গ্রামবাসীদের আন্তরিক সংবর্ধনা, গর্বে উজ্জ্বল এলাকা। পদ্মশ্রী সম্মানে ভূষিত সমাজসেবী করিমুল হককে ঘিরে আজ আনন্দ ও গর্বের আবহ মালবাজারের রাজাডাঙ্গা এলাকা জুড়ে। এই এলাকার বিস্তীর্ণ অংশ জুড়েই তার বসবাস। একজন সাধারণ মানুষ হয়েও অসাধারণ মানব সেবার দৃষ্টান্ত স্থাপন করে পদ্মশ্রী পাওয়ায় তাকে ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠেন গ্রামবাসীরা। এই আনন্দের রেশ আরও বেড়েছে করিমুল হকের জীবন সংগ্রাম ও মানব সেবার কাহিনী নিয়ে টলিউডের সুপারস্টার দেব অভিনীত একটি সিনেমা নির্মাণের খবরে। এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিত্বরা একত্রিত হয়ে করিমুল হককে আন্তরিক সংবর্ধনা জানান। সংবর্ধনা অনুষ্ঠানে ফুলের তোড়া, উত্তরীয় ও মিষ্টি দিয়ে শুভেচ্ছায় ভরিয়ে দেওয়া হয় সমাজসেবী করিমুল হককে। গ্রামবাসীদের বক্তব্যে উঠে আসে, একজন সাধারণ মানুষ হয়েও নিঃস্বার্থভাবে মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করে করিমুল হক আজ শুধু রাজাডাঙ্গার নয়, গোটা রাজ্য ও দেশের গর্ব। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আবেগপ্লুত করিমুল হক বলেন, এই সম্মান একার নয়,
এই এলাকার প্রতিটি মানুষের। তাদের ভালোবাসা ও সমর্থন ছাড়া আমি এত দূর পৌঁছতে পারতাম না। তিনি আরও বলেন, তার জীবন কাহিনী বড় পর্দায় তুলে ধরার উদ্যোগ মানব সেবার বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়ার এক বড় সুযোগ। টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব তার ভূমিকায় অভিনয় করছেন। এই খবরে করিমুল হক যেমন গর্বিত, তেমনই উচ্ছ্বসিত গ্রামবাসীরাও। সকলেরই আশা এই সিনেমা আগামী প্রজন্মকে মানবিকতা, সহমর্মিতা এবং সমাজ সেবার পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। আমরা আসছি আমাদের পাড়ায় অ্যাম্বুলেন্স দাদা, করিমুল দাদা, ওনার বাড়িতে। আমরা ওইখানকারই লোক, গ্রামবাসী, ধলাবাড়িতে আমাদেরই বাড়ি। আমরা আসছি করিমুলদার জীবন কাহিনী নিয়ে একটা বায়োপিক তৈরি হচ্ছে, সেটাতে অভিনয় করতেছেন টলিউডের বিখ্যাত অভিনেতা দেব। সেজন্যই আমরা ওনার বাড়িতে সম্বর্ধনা দিতে আসছি। কতটা খুশি গ্রামের একজন লোক টলিউডে দেখা যাবে? খুবই আনন্দিত, খুবই খুশি। এই জন্যই আমরা আসছি আজকে সম্বর্ধনা দেওয়ার জন্য। আর আমরা আশা করব তার ফিল্মটা যাতে খুব সুস্থ সফলভাবে সফল হয়। আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ বাবুল, গ্রামবাসী। এখনই নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলশহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। অবৈধ নদী খননের বিরুদ্ধে গ্রামবাসীদের অভিযোগ। চেল নদী এলাকার ঘটনা। মাল ব্লকের চেল নদীর আপার স্ট্রিম এলাকায় দীর্ঘদিন ধরে চলা অবৈধ বালি ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অবশেষে রাস্তায় নামলেন গ্রামবাসীরা। প্রশাসনের বিভিন্ন দপ্তরে বারবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় এদিন সকাল থেকে চেল নদীতে গিয়ে খনন কার্য বন্ধ করে দেন স্থানীয় মানুষজন। ঘটনাকে কেন্দ্র করে চেল নদীর পার্শ্ববর্তী এলাকায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই চেল নদীর পার্শ্ববর্তী গ্রাম চেল বস্তি সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ নদীর পাড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। অভিযোগ, সেই সময় নদীতে একাধিক জেসিবি মেশিন দিয়ে গভীরভাবে খনন করে বালি ও পাথর তোলা হচ্ছিল। বিষয়টি নজরে আসতেই গ্রামবাসীরা তড়িঘড়ি খনন কাজ বন্ধ করে দেন এবং নদীর পাড়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন। এলাকার বাসিন্দা টিঙ্কু বিশ্বকর্মা ও মেনুকা প্রধান জানান, দীর্ঘদিন ধরেই চেল নদীতে দিনরাত অবিরাম খনন চলছে। গ্রামের একেবারে লাগোয়া এলাকায় এই খনন হওয়ায় রাতের বেলায় প্রচণ্ড শব্দে মানুষের ঘুম নষ্ট হচ্ছে। শুধু তাই নয়, নদীর স্বাভাবিক গভীরতার তুলনায় প্রায় 15 ফুট অতিরিক্ত গভীর করে খনন করা হচ্ছে বলে অভিযোগ। এর ফলে আশেপাশের গ্রামগুলিতে ভয়াবহ জল সংকট দেখা দিয়েছে। গ্রামবাসীদের দাবি, নদীতে অতিরিক্ত ও অবৈজ্ঞানিক খননের ফলে গ্রামের কুয়োর জল নদীর ডাউনস্ট্রিমে চলে যাচ্ছে। এর জেরে একের পর এক কুয়ো শুকিয়ে যাচ্ছে। পানীয় জলের পাশাপাশি চাষের জলও মিলছে না। ফলে কৃষি জমি শুকিয়ে যাচ্ছে, গাছপালা নষ্ট হচ্ছে এবং সাধারণ মানুষ চরম সমস্যার মুখে পড়ছেন। চেল বস্তির আরেক বাসিন্দা প্রকাশ বিশ্বকর্মা বলেন, 3 দিন আগেও আমরা নদীতে এসে খনন বন্ধ করার অনুরোধ জানিয়েছিলাম, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী আমাদের কথায় কোনো কর্ণপাত করেননি। এই খননের কারণে কুয়োর জল শুকিয়ে যাচ্ছে, কৃষিকাজ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এভাবে চলতে থাকলে আমাদের অস্তিত্ব সংকটে পড়বে। এ বিষয়ে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত সদস্য কুসুম রায় বলেন, চেল বস্তি, ক্ষুদিরামপল্লী, রেল বস্তি সহ বিস্তীর্ণ এলাকায় দীর্ঘদিন ধরেই তীব্র জলসংকট দেখা দিয়েছে। প্রায় প্রত্যেকটি বাড়ির কুয়োর জল শুকিয়ে গেছে। তার মতে, নদীতে অতিরিক্ত এবং অবৈজ্ঞানিকভাবে বালি পাথর উত্তোলনই এই সমস্যার মূল কারণ।
বারবার নিষেধ করার সত্ত্বেও কিছু মানুষ খনন বন্ধ করছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলেও তিনি আশ্বাস দেন। এদিকে গ্রামবাসীরা হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। रात भर जीसीबी चलता है यहाँ पे नदी में। हाँ, नदी में और कोड़ाई पूरा हो रहा है। यहाँ पे 30-30 फुट 40-40 फुट कोड़ रहा है पूरा नदी का। ये इधर हम लोग का गाय गोरू पूरा चरता है, इधर सब सूख गया। हम लोग का क्या बोलते हैं, कूप में पानी सूख गया, नल में पानी सूख गया, पूरा बहुत समस्या हो रहा है हम लोग को। इसीलिए हम लोग आज रोकने के लिए, इससे भी पहले 3 दिन पहले हम लोग रोक के गया था रात को आके, 2-3 तो को भगाया, फिर भी नहीं मान रहा। थोड़ा देर बांध में रुका, फिर आके फिर लोग कोड़ने शुरू कर दिया। अभी गांव का नजदीक चला गया। अभी तो गांव का तो बेसी नहीं है, इस साल तो यहाँ पे आ गया, अगले साल तो पहुँच जाएगा, गांव में ही पहुँच जाएगा। अभी काम बंद है। अभी काम हम लोग सुबह आके लड़का लोग बंद किया है, जीसीबी 2-3 रुका था, बंद हुआ है अभी तो। प्रशासन को बोले हैं आप लोग? प्रशासन को भी दिया है पिटीशन करके, वीडियो को, एसडीओ को, सबको दिया है, कोई एक्शन नहीं लगा, इसलिए हम लोग यहाँ पे आ गए। इस कौन सा नदी है? ये चेल नदी। चेल। आपका नाम? प्रकाश विश्व। लोग बहुत सारा समस्या लेकर आए हैं। रात में ये जीसीपी से जो होता है, हम लोग का घर तरफ भी पूरा आवाज आता है, हम लोग सो नहीं पाते हैं। फिर पानी का बहुत ज़्यादा समस्या है। हम लोग बहुत एसडीओ बीडीओ में, सब में, पंचायत में हम लोग शिकायत किए थे, पिटीशन फेंके थे, पर कोई भी सुनवाई नहीं हुआ है। क्यों यहाँ पर खुदाई हो रहा है? अब पता नहीं उन लोग का क्यों खुदाई हो रहा है, पर हम लोग को बहुत समस्या हो रहा है। हर दिन होता है ऐसा? हर दिन होता है। रात में बहुत सारा, दिन में तो उतना आवाज नहीं आता, रात में तो बहुत सारा आवाज आता है। आज आप लोग आए, वो लोग के काम बंद किया? काम बंद अभी कर रहा था, उन लोग का गाड़ी भी पकड़ाया गया। हाँ। तो नहीं, हम लोग का समस्या ये है कि उन लोग का भी काम नहीं रुके, हम लोग का भी समस्या नहीं हो, तो उन लोग को भी कोई तकलीफ ना हो, हम लोग को भी तकलीफ ना हो, उन लोग को समझना चाहिए। तो दूर से खुदाई करे क्या? जी, पूरा दूर से हम लोग का घर तक पहुंचने वाला है ये खुदाई करके। आपका नाम? मेनुका प्रधान, चेल बस्ती से प्रेसिडेंट बोल रही। কি বলবো, দীর্ঘদিন ধরেই তো মানে শুধু ক্ষুদিরাম পল্লী বা রেলগেট এটা তো না, মানে আশেপাশে যতগুলো গ্রাম আছে সব দিকেই জলের সমস্যা। চেল নদীর আশেপাশে? হ্যাঁ, চেল নদীর আশেপাশে। তো কেউ কারো কথা শুনতেছে না, যে যার মতো কাজ করেই যাচ্ছে। তো নদীতে জল নেই, তার কারণে নদীতে যে গাড়ি ঘোড়া জিসিবি এগুলো চলতেছে, বা বেশিরভাগই মানে গর্ত করে যে গিটি বালু এগুলো বজরিগুলো উঠানো হচ্ছে, তার কারণেই আরও জলের সমস্যাটা বেশিই হচ্ছে। তো যেহেতু জনসাধারণ কেন, সবার সমস্যাই হচ্ছে জলটা। তো বাড়িতে কারো কুয়াতে জল নাই, মানে 24-25 ফুট নিচে বোরিং করে জল করা হচ্ছে, তবুও জল থাকতেছে না, এই তো সমস্যা। এই ব্যাপারে ঊর্ধ্বতনকে জানানো হয়েছে? হ্যাঁ, অনেকবার, কিন্তু কিছু লাভ হয় না। তো এখন কি করবেন ভাবলেন? এখন কি করব দেখি, এই যে আজকে মিডিয়ার মাধ্যমে জানানো হচ্ছে, তারপরে কি করে। আপনার নাম? আমার নাম কুসুম রায়। এসআইআর আতঙ্কে মৃত্যুর ঘটনা শিলিগুড়ির সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার চুনাভাটি এলাকায়। মৃত ব্যক্তির নাম মোহাম্মদ খাদেম। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই ভোটে নাম ওঠা নিয়ে আতঙ্কে ছিলেন মোহাম্মদ খাদেম। সন্ধ্যের পর থেকে তার আর খোঁজ মিলছিল না। এরপর বাড়ি থেকে কিছুটা দূরে তার ঝুলন্ত দেহ উদ্ধার করেন পরিবারের লোকেরা। মোহাম্মদ খাদেমের ছেলে মোহাম্মদ শহীদের অভিযোগ, এসআইআর আতঙ্কে বাবার ঘুম উড়ে গিয়েছিল। বাবার নাম 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকলেও তাদের নথিপত্র দীর্ঘদিন আগের এবং দীর্ঘদিন ধরেই তারা এই এলাকায় বাস করছেন। পরিবারের অন্যান্যদের নাম ভোটার তালিকায় ছিল বলেও জানান মৃতের ছেলে। হিয়ারিং হওয়ার পরেও তার বাবা আতঙ্কে আত্মঘাতী হয়েছেন বলেই দাবি তার ছেলের। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। কথা বলেন পরিবারের লোকের সাথে, পাশে থাকার আশ্বাসও দেন তিনি। পরে তিনি সাংবাদিকদের জানান, এই নিয়ে জলপাইগুড়ি জেলায় এসআইআর এর কারণে মোট 7 জনের মৃত্যু হয়েছে। এর দায় সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনকেই নিতে হবে। পড়াশোনা করে সূর্য সেন কলেজে, আর একটি ছেলে প্রাইভেট ফার্মে কাজ করে, আর মেজো ছেলে সেও গাড়ি চালানোর সাথে যুক্ত। এইভাবে এসআইআর চাপিয়ে দিয়ে পশ্চিমবঙ্গে প্রায় 71 জন মানুষ তারা মারা গেলেন। এই যে ঘটনাগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনক। ইলেকশন কমিশনকেই এই দায়ভার নিতে হবে, কেননা তারাই এই কাজটা করেছেন। এটা যদি সময় নিয়ে মানুষকে প্রচুর অপরচুনিটি দিয়ে করা হতো, তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না।
2 মাসের মধ্যে এসআর করতে হবে এত কোটি ভোটার, সেটা কোনোভাবেই সম্ভব না। সেটা গায়ের জোরে করছে ইলেকশন কমিশন। তাতে পশ্চিমবঙ্গের নিরহ মানুষদের মৃত্যু হলো, তাদের কিছু আসা যায় না। আপনারা পাশে আছেন? আমরা 100% পাশে আসবো, এদের সাথে আমরা সবসময় থাকি, পাশে থাকবো। এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আগের ঘটনাগুলো জানিয়েছি, এই ঘটনাটাও জানাবো। হাউস ফর অল 2 এর নতুন কাজ শুরু হয়েছে জলপাইগুড়িতে। জলপাইগুড়ি পৌরসভার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কাছে হাউস ফর অল এর কাগজপত্র জমা দিচ্ছেন সাধারণ মানুষ। হাউস ফর অল 2 এর বাড়ি নেবার জন্য সাধারণ মানুষের ভিড় ফের শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ কাগজপত্র জমা দিচ্ছেন বাড়ি তৈরির টাকা পাওয়ার জন্য। হাউস ফর অল এর নতুন বাড়ি নেওয়ার জন্য কি কি ধরনের কাগজপত্র দরকার তা সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন হাউস ফর অল এর দায়িত্বে থাকা স্বরূপ মণ্ডল। এদিন বিশেষ মিটিং অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে। এদিন উপস্থিত ছিলেন হাউস ফর অল এর দায়িত্বপ্রাপ্ত আধিকারিক স্বরূপ মণ্ডল। এদিন পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে অবস্থিত ফ্ল্যাট সেন্টারে এই কাজ শুরু করেন। এখানে এই বিশেষ আলোচনা শিবিরে ওয়ার্ডের বাসিন্দারা নিজ নিজ বাড়ি পাওয়ার জন্য কি ধরনের কাগজপত্র আনা দরকার তা বুঝে নেন। সেটা তারা পেতে পারেন সেই ব্যাপারে তাদেরকে অবহিত করা হচ্ছে। এবং যারা এই ফাইল তৈরি করে আমাদের দিচ্ছেন, অর্থাৎ এর মধ্যে দলিলের কপি আছে, এর মধ্যে খতিয়ানের কপি আছে, বা যে সমস্ত দরকারি জিনিস মানে যে দরকারি ডকুমেন্টগুলো দরকার সেগুলো তারা করে দিচ্ছেন। আমরা এরপর সেগুলোকে খতিয়ে দেখে তারপর পৌরসভায় একটি নির্দিষ্ট দিনে নিয়ে গিয়ে আমরা তাদের সমস্ত এই যে আবেদন, সেই আবেদনগুলোকে মান্যতা দেওয়ার চেষ্টা করব। এবং সেই কাজ শুরু হয়ে গেল। এটা নববর্ষে অর্থাৎ 2026-এর শুরুতে এটা কিন্তু একটা বিশাল একটা সুখবর আমার ওয়ার্ডের খালি বাসিন্দাদের জন্য না, জলপাইগুড়ি পৌর এলাকার মধ্যে যারা বসবাস করে তাদের প্রত্যেকের জন্য। মানে কতজন আবেদন করলো? আর এটা যারা আবেদন করা শুরু হচ্ছে, আমরা তো প্রসিডিওর স্টার্ট করে দিলাম। আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটাকে এই প্রসিডিওরটাকে আমরা এগিয়ে নিয়ে যাবো। কততম আপনারা দিচ্ছেন এই সরকার? এটা দ্বিতীয় পর্যায়ের ঘর। আগে যে অ্যামাউন্ট ছিল সেই অ্যামাউন্টেই আপনার হচ্ছে, কিন্তু আপনার কিছু শর্তাবলী এসেছে, অর্থাৎ কিছু শর্তাবলীর মান্যতা দান করবার প্রয়োজনীয়তা আছে, সেগুলো এদের মধ্যে ব্যাখ্যা করে দেওয়া হচ্ছে যে কি হলে পরে আপনারা টাকা নেওয়ার পরও বানায় না বাড়ি বা না। দেখুন, যারা টাকা নেওয়ার পর ঘর বানায়নি বা ঘর তৈরি করেনি, ইচ্ছাকৃতভাবে যারা এটাকে অবহেলা করেছেন, আমরা পৌরসভার পক্ষ থেকে বলি, সেটা আমাদের পৌরসভার চেয়ারম্যান যিনি আছেন মাননীয় শ্রী সৈকত চ্যাটার্জি মহাশয়, উনি ইতিমধ্যেই একটা নির্দেশিকা জারি করেছেন যে প্রয়োজন পড়লে তাদের প্রতি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সুতরাং আমরা জলপাইগুড়ি পৌর বোর্ড বা জলপাইগুড়ি পৌরসভার যে নির্দেশ আছে, আমাদের মাননীয় পৌরপিতা শ্রী সৈকত চ্যাটার্জি মহাশয় যেভাবে আমাদেরকে নির্দেশ জারি করেছেন, নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশকে মান্যতা দান করে আমরা জনগণের মাঝে এই যে আপনার প্রকল্প সেটাকে খুলে দিলাম। নিশ্চিতভাবেই শীতের এই মরশুমে ফুলের সৌন্দর্য ঘরের শোভা বৃদ্ধি করে। আর তাই তো বিভিন্ন বাজারে রং বেরঙের ফুল গাছের চারা বেচা কেনার দৃশ্য চোখে পড়ে। ফুল ভালোবাসেন না এমন মানুষ বোধহয় খুব কমই আছে। বাড়ির আঙিনা হোক বা বারান্দার টব, ফুল চাষে আগ্রহী মানুষের সংখ্যাও নেহাত কম নয়। এই মনোরম ছবি ধরা পড়ল হলদিবাড়ি বাজারে। বাজার জুড়ে সারি সারি দোকানে রং বেরঙের নানা প্রজাতির ফুল গাছ নিয়ে বসেছেন বিক্রেতারা। চোখ জুড়ানো এসব ফুল গাছের দিকে তাকালেই মন ভরে যায়। এক বিক্রেতা জানালেন, এখানে শীত, বর্ষা ও গ্রীষ্ম সব মরশুমের পাশাপাশি ইনডোর ও আউটডোর ব্যবহারের উপযোগী নানা ধরনের চারা গাছ পাওয়া যায়। শীতের সময় ক্রেতাদের চাহিদা তুলনামূলকভাবে অনেকটাই বেড়ে যায় বলেও জানান তিনি। কি ধরনের চারা রয়েছে এখানে? সব ধরনের, ইনডোরের, আউটডোরের। আচ্ছা, শীত, গ্রীষ্ম সব রকমের গাছ পাবেন। আচ্ছা আচ্ছা, বলছি এই যে চারাগুলো, এগুলো আপনার কোথা থেকে আনেন? এখানে আমাদের বহু জায়গা থেকে আনতে লাগে। আচ্ছা আচ্ছা, কিন্তু জলপাইগুড়ি, তারপর আপনার ময়নাগুড়ি, ধূপগুড়ি, বহু জায়গা থেকে কালেক্ট করে। মানি প্ল্যান্টের চারা আপনাদের কাছে পাওয়া যায়? হ্যাঁ, সব রকম পাবেন। আচ্ছা, কি দাম রয়েছে? দাম একদম কম দামে পাওয়া যাবে, সব কম দামে, মানে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে? একদম সুলভ মূল্যে। কতদিন থেকে এই ব্যবসা করেন? ব্যবসা তো মোটামুটি এখানে 4 বছর। 4 বছর মানে স্থায়ী, মানে রোজই বসি আমি। রোজই বসে? রোজই বসি, মানে সবসময় পাওয়া যাবে মোট কথা? আমি থাকি, বাবা থাকে। সকাল কটা থেকে শুরু হয়? আমাদের সকাল 9টা-10টার মধ্যে দোকান বসে যায়, একদম রাত 8টা-9টা। মোটামুটি সুলভ মূল্যে বিক্রি করছেন? একদম কম রেটে, সব কম রেটে। কি নাম দাদা আপনার? আমার নাম বুবাই রায়। এখনই নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ডুয়ার্সের নাগেশ্বরী চা বাগান থেকে উদ্ধার হলো একটি চিতাবাঘ। মঙ্গলবার সকালে বাগানের 4 নম্বর সেকশনের নালায় চিতাবাঘটিকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। খবর ছড়াতেই এলাকায় ভিড় জমে। পরে বন দপ্তরের খুনিয়া স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য লাটাগুড়ি প্রকৃতি বিকাশ কেন্দ্রে পাঠায়। উল্লেখ্য, এর আগের দিন নাগেশ্বরী চা বাগানের 20 নম্বর সেকশন থেকে একটি চিতাবাঘের মৃতদেহ উদ্ধার হয়। ময়না তদন্তে জানা যায়, লড়াইয়ের জেরেই তার মৃত্যু হয়েছে। বন দপ্তরের অনুমান, আহত চিতাবাঘটির সঙ্গেই ওই লড়াই হয়েছিল। টানা দুদিনে 2 চিতাবাঘ উদ্ধারের ঘটনায় চা বাগান এলাকায় চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 7.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। মাল ব্লকের চেল নদীর আপার স্ট্রিম এলাকায় অবৈধ নদী খননের বিরুদ্ধে গ্রামবাসীদের বিক্ষোভ। অবশেষে রাস্তায় নামলেন গ্রামবাসীরা। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান 10টি পরিবারের। ধূপগুড়িতে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার। Preview.